হোয়াট অ্যাবাউট সাম ট্রেজার হান্ট? হ্যাঁ, কোনো জাহাজটা যদি ডুবে যায়, কোনো সোনা দানা গোল্ড থাকতে পারে, এটাও কি হতে পারে না? কোন জায়গায় বা অথবা কত ডেপথে কি ধরনের মাছ বেশি পাওয়া যায় বেশি পাওয়া যাচ্ছে এটাও কিন্তু ওদের এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি করতে পারে। মারাত্মকভাবে, বিকজ একটা অন্ধকারে তীর পাচ্ছে, আপনি হয়তো আপনার দলের লোককেই দিচ্ছেন, বাট ওকে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু আরো 2-3 জন আছে। By the end of 2050 there will be more plastic than fish. রোবটটা উঠালাম, খুললাম, ভেতরে ধোয়া আগুনে পুরো সার্কিট আমাদের পুড়ে গেছে। মানে ম্যাপ দেখতেছিল, আমাকে বললাম যে কিরে, আমি তো একটু আগে দেখলাম এখান দিয়ে আমি গেলাম, আবার এখানেই কেন আসলাম? Assalamu alaikum everyone, this is Golam Samdani Don welcoming all of you to EBL Presents the Startup Canvas. 70% of our body is water. 70% of the world also consists water. Tahole, doesn't it make sense to create a startup that has something to do with water? আজকে একটা অদ্ভুত সুন্দর স্টার্টআপ নিয়ে আমরা কথা বলবো with brilliant two co-founders. আমাদের সাথে আছে নাইম হোসেন সৈকত, the co-founder and CEO of Dubotech, এবং তার সাথে আছে মোহাম্মদ মাহফুজুল হক সৌরভ, the co-founder and COO of Dubotech. Guys, welcome. How are you? Thank you very much. We're fine. And thank you very much to you and EBL also. No, thank you. It's my great blessing যে স্পেশাল থ্যাঙ্কস টু ইবিএল যে আমার আপনাদের মতন এত ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট এবং আউটলায়ার মানুষজনদের সাথে দেখা হওয়ার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। হোয়াট ইজ ডুবোটেক, গাইজ? So basically, Dubotech is a deep tech startup. জি, যারা হচ্ছে আন্ডারওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করে। সো বেসিক্যালি আমাদের কাজই হচ্ছে পানির নিচের। আচ্ছা। সো খুবই শর্ট করে যদি আমি বলতে চাই, পানির নিচের রোবোটিক্সের যত ধরনের কর্মকাণ্ড আছে সব কিছুই ডুবোটেক করে। যে কোনো ধরনের ইন্সপেকশন, রেস্কিউ মিশন, পানির নিচের সার্ভে অ্যান্ড এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, ওয়াটার মনিটরিং, ওশেন পলিউশন, সো সব ধরনের এনভায়রনমেন্টাল অ্যান্ড অন্যান্য যে কোনো পানির নিচের কাজগুলো আসলে ডুবোটেক করে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট সাম ট্রেজার হান্ট? হ্যাঁ, কোনো জাহাজ টাহাজ যদি ডুবে যায়, অনেক সোনা দানা গোল্ড থাকতে পারে, এটাও কি হতে পারে নাকি? অ্যাবসলিউটলি, বাট দ্য থিং ইজ আমরা যেটা করি যে রেস্কিউ মিশন, যেমন বাংলাদেশে নদীমাতৃক দেশে জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, এই ধরনের প্রবলেম অ্যাক্সিডেন্ট হয়। সো আমরা ওখানে প্রাণ বাঁচানোটাকে বেশি গুরুত্ব দিই। জোকস অ্যাপার্ট, ট্রেজার হান্ট করা যেতে পারে। মানে বেসিক্যালি যখন আমরা সার্ভিলেন্সের কাজগুলো করি, তো ট্রেজার হান্ট তো ওখানে হয়ে যায় আর কি। কারণ তেল শুধু তো সোনা বা এগুলোই তো হচ্ছে আর কি, আপনার ট্রেজার না, আমাদের ওয়াইল্ড গ্যাস এক্সপ্লোরেশন, এগুলো তো ট্রেজারের মধ্যে পড়ে। সো পাওয়া যেতে পারে। নো, আই মিন থ্যাংক ইউ গাইজ। আমি খুবই ফ্যাসিনেটেড সত্যি। আমি প্রথমে আপনাদের কথা শুনেছিলাম শার্ক ট্যাঙ্কে, বাট আমি ডিটেলস জানি না। স্পেশাল থ্যাঙ্কস টু ইবিএল টিম। ওরা যখন আমাকে বললো ডুবোটেক, আই ওয়াজ লাইক, টেক বাট ওটা ডুবে যায়, হোয়াট ইজ ইট? সো আই ওয়াজ সো ফ্যাসিনেটেড, বিকজ থাকে না যে যখনই পৃথিবীর দিকে তাকাই দেখি যে পুরোটাই পানি, এতটুকু একটা বাংলাদেশ বা নিচে বে অফ বেঙ্গলটা কত বড়, পুরো ওয়ার্ল্ড ইজ ফুল অফ ওয়াটার। তার মানে আমি ভাবি যে মাটির উপরে যে পরিমাণ আমরা মিনারেল রিসোর্সেস পাই, আল্লাহ জানে পানির নিচে কত কিছু লুকানো যেটা আমাদের কাছে আনরিচেবল, তাই না? সো হাউ ডিড ইউ গাইজ কাম আপ উইথ দিস ক্রেজি আইডিয়া? আচ্ছা, দ্য থিং ইজ আমাদের ডুবোটেকের জার্নিটা আসলে অ্যাজ এ বিজনেস হিসেবে শুরু হয়েছে 2024-এর শুরুতে। ওকে, বাট অ্যাকচুয়ালি আমাদের বিজনেস কার্যক্রম শুরু হয় 2023-এর মাঝামাঝি সময় থেকে। আবার বাট দিস ইজ নট দ্য স্টার্টিংটা ছিল 2017 সালে, যখন হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, যদিও নদীমাতৃক দেশ, বাট স্টিল বাংলাদেশে আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করার ওরকম কোনো টিম ছিল না। সো আমাদের ইউনিভার্সিটি, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম আমরা। সো ওই সময় আমাদের ইউনিভার্সিটির রোবোটিক্স ক্লাবের অধীনে একটা প্রজেক্ট আমরা ইন্ট্রোডিউস করি, ব্র্যাক ইউ ডুবুরি নামে আর কি। সো বেসিক্যালি ওই প্রজেক্টটার মূল লক্ষ্য ছিল, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, কিন্তু পানির নিচের টেকনোলজি নিয়ে আমরা কোনো কাজ করছি না। আমরা ড্রোন মেক করছি, আমরা হয়তো গ্রাউন্ড
গ্রাউন্ড রোবট বানাচ্ছি, এবং আমরা স্যাটেলাইটও বানিয়ে ফেলেছি। আমাদের ইউনিভার্সিটি তখন অলরেডি ব্র্যাক অন্বেষণ নামে একটা ন্যানো স্যাটেলাইট পাঠিয়ে ফেলেছে। সো মহাকাশ যাত্রাও হয়েছে, মাটির উপরের যাত্রাও হয়েছে, এবং ড্রোনও বানানো হয়েছে। সো ওয়াই নট ইন আন্ডার ওয়াটার। সো ওখান থেকে আসলে 2017 সালে একটা রিসার্চ ইনস্টিটিউট অথবা রিসার্চ টিম আমরা প্রতিষ্ঠা করি, যার নাম ব্র্যাক ডুবুরি। সো 2017 সাল থেকে আমরাই পায়োনিয়ার ছিলাম আন্ডার রোবোটিক্স নিয়ে কাজ করার। আচ্ছা, তো 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমরা এক্সটেন্সিভ R&D রিসার্চ আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে আমরা করি। সো যেখানে আমরা বিভিন্ন রকম প্রবলেম স্টেটমেন্ট দেখতে পাই, এবং বাংলাদেশে পানির নিচে কাজ করার যে কত বড় একটা জগৎ আছে এবং অনেক আনএক্সপ্লোরড ব্যাপার আছে, সো ওগুলো আমরা তখন খুঁজে পাই। যেমন আনএক্সপ্লোরড যদি কোনো উদাহরণ দেওয়া যায়। অনেস্টলি বলতে গেলে বাংলাদেশের যে এরিয়াটা 1,47,570, আমি যদি ভুল না করে থাকি, সো প্রায় ওটার সমানই আমাদের বে অফ বেঙ্গলের এরিয়া, 1,18,000 সামথিং। সো এই আরেক বাংলাদেশ এক্স্যাক্টলি সেই অনুপাতে মানে আমাদের সার্ভিলেন্স থেকে শুরু করে পানির নিচে এক্সপ্লোর করার অভিজ্ঞতাটা আসলে বাংলাদেশে ওরকম হয়নি। ইভেন নদীতেও, হ্যাঁ, নদীতেও হয়তো কিছু হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়েছে সার্ভিয়ার জাহাজ দিয়ে, কিন্তু আসলে কোনো সম্পদ এক্সপ্লোর করা, যেমন সম্পদ বলতে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন বোঝায়। সো মানে 120 ট্রিলিয়নের মতো রিসোর্স পুরো বে অফ বেঙ্গলে আছে, এর মধ্যে হয়তো বেশি অনেক অংশই বাংলাদেশের মধ্যে পড়বে। সো এই পুরোটাই আনএক্সপ্লোরড। সো এইটা আসলে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন করার মতো ওরকম সার্ভে করা হয়নি বাংলাদেশে। সো এছাড়াও বিভিন্ন রকম রেস্কিউ মিশন এবং অনেক ধরনের ইন্সপেকশনেরও বিশাল কাজ আছে। সো আসলে উই রিসার্চ টিম থেকে আমরা পরে দেখতে পাই যে এই ধরনের রিসার্চ টিম অথবা রোবোটিক্স টিমে যারা কাজ করে তারা মোস্টলি ইঞ্জিনিয়ার্স হয়, অ্যান্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করার পর তারা বাইরে চলে যায়। সো আমাদের মধ্যে এরকম একটা মানে জেদি হয়তো কাজ করেছিল যে আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কীভাবে মেক করতে পারি বাংলাদেশে বসি। সো যেটা আমাদের মধ্যে ছিল, সো ওখান থেকে আসলে আমরা করি আর কি, ডুবোটেকটা ফর্ম করি। তো সৌরভ ভাইকে জিজ্ঞেস করতে চাই যে ইনিশিয়ালি মানে স্টার্ট আপ দেওয়া এবং মানে এত ডিফারেন্ট একটা প্রোডাক্ট, এটা ফ্যামিলিকে, ফ্রেন্ড সার্কেলকে বোঝানো, ইনভেস্টরদেরকে বোঝানো, অনেক ক্ষেত্রে নিজের ভালোবাসা মানুষকে বোঝানো যাচ্ছে তুমি কি করো, শুড বি আ চ্যালেঞ্জ, রাইট? সো হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জেস ইউ পিপল ফেসড? সো ফার্স্টে এটা বলতে চাই যে ডুবুটেকের মানে ডুবুরির থেকে তো ডুবুটেক, তো প্রথমে আমি যদি বলতে চাই যে ডুবুরি 2023 সালে আপনার রোবোসাব নামে একটি কম্পিটিশনে পার্টিসিপেট করে, মানে 2022 সাল থেকে শুরু করে 2023 সালে হচ্ছে আমি ভাইস টিম লিড ছিলাম, ভাইয়া প্রজেক্ট ম্যানেজার ছিলেন এবং আমাদের একজন টিম লিড ছিলেন আর কি। সো আমরা পার্টিসিপেট করি 2023 সালে রোবোসাব হচ্ছে অর্গানাইজ করে রোবোনেশন এবং ইউএস নেভাল রিসার্চ সেন্টার। সো ওইখানে আপনার স্ট্যানফোর্ড, MIT, কর্নেল ইউনিভার্সিটি সহ বিভিন্ন আইভি লিগ ইউনিভার্সিটিগুলো পার্টিসিপেট করে, এছাড়া সিঙ্গাপুর থেকে বাম্বেলবি, সো এরকম বড় বড় ইউনিভার্সিটিরা পার্টিসিপেট করে। প্লাস ওরা পার্টিসিপেট করে প্রায় 25-26 বছর থেকে। প্লাস হচ্ছে ওই কম্পিটিশনটার বয়স হচ্ছে আপনার এই বছরে প্রায় 35 বছর হলো। ব্র্যাক ইউনিভার্সিটিরও বয়স এত না, ব্র্যাক ইউনিভার্সিটি আরও 10 বছরের ছোট আমরা অবশ্যই। সো এরকম একটা কম্পিটিশনে পার্টিসিপেট 2022-এ শুরু হয়। প্রথমবার আমরা 8ম পজিশন অর্জন করি সেখানে, আর দ্বিতীয়বার 2023 সাল যে এটার ঘটনা আমি বলতেছি, আমাদের ওইবারও টার্গেট ছিল যে হ্যাঁ আমরা একটু ভালো কিছু করব, ইনশাল্লাহ টপ 5-এ থাকার চেষ্টা করব। সো ওই টার্গেট নিয়ে আমরা সেখানে যাই এবং আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম এবং সব কিছু মিলায় আমরা রোবোসাবে 2য় স্থান অর্জন করি। জি ধন্যবাদ। তো ওইখানে যখন আমরা 2য় অবস্থান অর্জন করি, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে হচ্ছে আপনার এই অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল নিয়ে কাজ করে এরকম যদি আমি কাউন্ট করি তাহলে প্রথম কোম্পানির নাম আছে হচ্ছে BX। সো BX হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে বাম্বেলবি থেকে। সো বাম্বেলবি ছিল চ্যাম্পিয়ন। সো হ্যাঁ, সো BX হচ্ছে যেহেতু ওইখান থেকে আসছে, আমাদের তখন মাথায় আসে আচ্ছা BX যেহেতু কাজ করতেছে আমরা সেকেন্ড হয়ে আসলাম। বাই দ্য ওয়ে ওই টাইমে ওরা প্রায় $2.2 মিলিয়ন একটা ফান্ড রেজ করে, আর বাকি যে ফান্ডিংটা ছিল সেটা আনডিসক্লোজড ছিল আর কি। সো ওই আমরা যখন এখানে হচ্ছে একটা মানে প্রজেক্ট ভিত্তিক কি বলবো মানে
একটা অর্জন নিয়ে হচ্ছে যে উল্লাস করি বা কিছু করি, তারা সেখানে ইনভেস্টমেন্ট ক্যাটার করে আর কি, চ্যাম্পিয়ন হয়ে। সো এরপরে তখন আমরা চিন্তা করি যে না, আমাদেরও কিছু করা উচিত। প্লাস ওই টাইমে হচ্ছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আর কি লঞ্চ হয়, এবং মানে কোইন্সিডেন্টলি হচ্ছে আমাদের ওইবার স্পন্সর ছিল রবি প্রেজেন্টস ব্র্যাক ইউ ডুবুরি, প্লাস শার্ক ট্যাঙ্কেরও স্পন্সর ছিল আর কি রবি প্রেজেন্টস শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। সো এই সব মিলায় আমরা হচ্ছে চিন্তা করলাম যে এখন যদি আমরা না করি তাহলে অন্য কেউ এটা কবে করবে, বাংলাদেশ আরেকটা জায়গায় পিছিয়ে থাকবে, এটা হয় না। আর এই সেক্টরটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টিভে হচ্ছে অনেক নতুন। তো ওই জায়গাগুলো সবগুলো পয়েন্টের দিক তাকিয়ে আমরা দেখলাম যে আমরাও যদি এখন আমরা প্রজেক্ট শেষ করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট, সবাই এখন বাইরে চলে যায়, তাহলে আর হচ্ছে যে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। বা একটা প্রজেক্টের পিছনে ব্র্যাক ইউনিভার্সিটি সহ এই যে রবি বলেন বা যারা হচ্ছে জায়ান্ট আছে, তারা যে একটা ভরসা নিয়ে হচ্ছে আমাদের উপর একটা রিসার্চ গ্র্যান্ট বলেন বা যে কোনো কিছু বলেন যেটা দিয়েছে, এটা মানে ফ্রুটফুল হবে না। কারণ কম্পিটিশনটা যদি টার্গেট হয় তাহলে তো এটা অন্য কম্পিটিশনও করা যায়, কিন্তু একটা প্রোডাক্ট, একটা কোনো কিছু তো মানে আমাদের দেশের ক্ষেত্রে আর কি দরকার। ওই জায়গা থেকে ডুবোটেকের যাত্রাটা শুরু হয়। এবং আমরা হচ্ছে আমরা নিজেদেরকে যাচাই করার জন্য সেন্ট মার্টিনে নিয়ে যাই আর কি। সেন্ট মার্টিনে নিয়ে যে সেপ্টেম্বর মাসের 27 তারিখে 2023 সালে, তো ওইখানে আমরা সাকসেসফুল টেস্টিং করি উইথ দ্য হেল্প অফ বাংলাদেশ নেভি। অপারেশনস থেকে আমাদেরকে হেল্প করা হয়েছিল। তো ওইখানে সাকসেসফুল টেস্টিং এর পরে বাংলাদেশ নেভি থেকেও তারাও তো ওখানে উপস্থিত ছিল আর কি। সো তারাও দেখে যে এটা পোটেনশিয়াল আছে, এবং তারাও নিশ্চয়ই অবাক হয়, কারণ তারা অর্জনের ব্যাপারটা তো একটা অবাক হয়েছে, কারণ এটা ইউএস নেভাল রিসার্চ সেন্টারের আন্ডারে একটা কম্পিটিশন ছিল। প্লাস হচ্ছে আমাদের ওইখানে কার্যক্ষমতা দেখার পরও তারা অনেক মানে আমার কাছে মনে হচ্ছে যে সারপ্রাইজিংলি ওই টাইমটাতে অ্যাট এ টাইম আমরা কম্পিটিশনও জিতলাম। আমাদের বাংলাদেশ নেভি এরপর অন্যান্য আরও প্রতিষ্ঠান থেকেও কল আসতে থাকে যে আপনারা কি ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাক্ট তৈরি করেছেন কিনা, আমাদের এই সাপোর্ট দিতে পারবেন কিনা। বাংলাদেশ মেরিন অ্যাসোসিয়েশন থেকে আসে ডিমান্ড। অ্যান্ড আমি মনে করি মানে উপরওয়ালার কাছ থেকে একটা মানে আমি বলি মানে ইঙ্গিত যে ইউ শুড ডু ইট। মানে আমরা আসলে আমাদের বেশিরভাগ অনেস্টলি আর কি বেশিরভাগ যারা আমরা স্টুডেন্ট ছিলাম, প্লাস আমরা দুইজন হচ্ছে অলরেডি গ্র্যাজুয়েট করে ফেলি, আমি আর আরেকজন আছে অর্ক ভাই। সো বেসিক্যালি আমরা চিন্তাই করে ফেলেছিলাম যে আমরা বাইরে পড়াশোনা করতে যাব, পিএইচডি অফার আমাদের চলে এসেছিল। সো মানে দ্যাট ওয়াজ দ্য টাইম, অ্যাট এ টাইম শার্ক ট্যাঙ্ক, এরপরে আমাদের কল অ্যান্ড সব কিছু একসাথে। অলসো যারা মেরিন ইন্ডাস্ট্রি লিডার আছে, ভাইয়া যেটা একটু আগে বললো যে মানুষ টুপুরি যে কাজগুলো করে সেটার যে লিমিটেশনটা আছে সেটা আমরা ক্রস করি হচ্ছে আমাদের টেকনোলজি দিয়ে। সো ওই জায়গা থেকে হচ্ছে যারা অফলাইন বলেন মানে যারা জায়ান্ট আছে, হিউম্যান ড্রাইভার বেস যারা কাজগুলো করে, আপনার শিপ ইন্সপেকশন বলেন, সার্ভে বলেন, সার্ভিলেন্স বলেন, এগুলো জায়ান্ট হচ্ছে প্রান্তিক গ্রুপ, তারা আমাদের সাথে যোগাযোগ করে। তাদের সাথে আমাদের স্টুডেন্ট প্রজেক্ট টিম থাকা অবস্থা থেকে যোগাযোগ ছিল। আচ্ছা, সো ওই দিকে হচ্ছে তারাও একটা দেখায় যে ইন্টারেস্টেড হয়। প্লাস আর ভেঞ্চার বলেন, এক্সেনটেক বলেন, সবাই হচ্ছে আমাদেরকে এখানে দেয় যে না তোমাদের এটা করা উচিত। তো এরপরে তখন আমরা শুরু করি যাত্রাটা। কিন্তু যাত্রাটা মানে খুব কঠিন মানে কঠিনের উপরে কিছু থাকলে সেটা ছিল, কারণ হচ্ছে আমরা নরমাল ব্যবসায়ী যে কঠিন, নরমাল স্টার্টআপ এডটেক বা যে কোনো কিছু বলেন, এটা তো আরো কঠিন। জি, টকিং অ্যাবাউট সামথিং সো আনকমফোর্টেবল লাইক ওয়াটার, তাই না? এখন পানি যদি আমাদের তিনজনকে চুবাইলে তো মানে হইল না। বাট সো ওকে, লেট মি আন্ডারস্ট্যান্ড দিস। What are the different products and services you are offering right now? আমাকে এটা একটু সহজে বোঝান। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের দুই ধরনের রোবট আছে, একটা হচ্ছে আরওভি, রিমোটলি অপারেটেড ভেহিকেল, আর একটা হচ্ছে এইউভি, অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল। সো বেসিক্যালি আরওভি দিয়ে আমরা রিয়েল টাইম যে অপারেশনগুলো লাগে, যেমন আপনার এক পোর্ট থেকে আরেক পোর্টে যখন একটা শিপ আসে, তো শিপটার পানির নিচে যে অংশটুকু থাকে হাল, ওইটা ইন্সপেক্ট করতে হয়, হালে কত % মেরিন গ্রোথ। আচ্ছা, এরপর আপনার প্রোপেলারে কোনো ধরনের দড়ি, রশি, জাল এগুলো আটকে আছে কিনা। এটা জাহাজের ওনার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইয়োর ফুয়েল ইকোনমি, ফুয়েল এফিসিয়েন্সির উপর একটা ম্যাটার করে। সো যত বেশি মেরিন গ্রোথ থাকলে এটা ফুয়েল বেশি খাবে। ওকে, গুড, ভেরি নাইস।
অ্যান্ড নট অনলি দ্যাট, একটা পোর্টে যখন ঢুকে ওই পোর্ট সিকিউরিটির একটা পার্ট থাকে, হালের মধ্যে যদি কেউ স্মাগলিং করার জন্য কোনো কিছু অ্যাটাচ করে নিয়ে আসে, সো ওইটাও স্ক্যান করার একটা বিষয় থাকে। সো পানির নিচে কিন্তু এই ধরনের টেকনোলজি বাংলাদেশে ছিল না। ওকে, সো দ্যাট ওয়াজ অ্যানাদার পয়েন্ট। ওকে, সো দ্যাটস ওয়ান প্রোডাক্ট অ্যান্ড দ্য অটোনোমাস ওয়ান। অ্যান্ড এই ধরনের আরওভি দিয়ে নট অনলি যে ইন্সপেকশন বাট অলসো আপনার হাইড্রোগ্রাফি সার্ভে যেটা আমরা বললাম এবং ব্যাথিমেট্রিক সার্ভে, এই ধরনের সার্ভেগুলো করা হয়ে থাকে দুই ধরনের পারপোজে। একটা হচ্ছে কোনো কিছু এক্সপ্লোর করার ক্ষেত্রে, ওশেন এক্সপ্লোরেশন, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্যালভেজ অপারেশন। স্যালভেজ অপারেশন মিনস কোনো অবজেক্ট হারিয়ে যায়, সেটা শিপ রেক্স হতে পারে, সেটা শিপ যখন অ্যাঙ্কর করে তখন চেইন এবং অ্যাঙ্কর সহ পুরোটা পড়ে যেতে পারে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এইগুলো তোলা ইম্পর্টেন্ট কিনা। ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বিকজ যে পার্টিকুলার মডেলের অ্যাঙ্কর এবং চেইন থাকে ওই জাহাজের জন্য ওই পার্টিকুলার মডেলটাই ইউজ করতে হয়। তো বাজারের ওনারা অন্য একটা নতুন কিনে ফেলবে, এটা আসলে কস্ট এফিসিয়েন্সিও না আর পসিবলও না। সো স্যালভেজ অপারেশনটাও ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে বদ্বীপ হওয়ার কারণে পানির কন্ডিশন খুবই খারাপ, মানে ইন টার্মস অফ মার্কি ওয়াটার অ্যান্ড অলসো হাই কারেন্ট ওয়াটার। সো এটাতে হিউম্যান ডাইভার বেসড অপারেশনগুলো করা ডেফিনেটলি টাইম কনজিউমিং অ্যান্ড অলসো এটার সেফটির জন্য মানে ইটস এ রিস্ক ফর হিউম্যান ডাইভার্স, অ্যান্ড এটা মানে সম্ভবপরই হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সো ইটস আরওভি বেসড। আর এইউভি কমপ্লিটলি ডিফেন্স টেক এখন পর্যন্ত বাংলাদেশে। যদিও উই আর ইন এ প্ল্যান, যে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা কমপ্লিটলি সব অপারেশনই এইউভি করে ফেলবো, অটোনোমাস বেসড করে ফেলবো, তাতে করে অপারেশনাল কস্টটা আমাদের অনেক কাটিং হবে। অপারেশনসে যেই হিউম্যানগুলো আমরা প্রোভাইড করি এটাও আরও একটু কমবে, এফিসিয়েন্সি বাড়বে। সো বাট এখনকার জন্য আমরা হচ্ছে এইউভি ইউজ করছি ফর ডিফেন্স টেক। সো বেসিক্যালি উই আর পার্টনারিং উইথ বাংলাদেশ নেভি। সো আমরা বাংলাদেশ নেভিকে অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল ফর মিলিটারি পারপাস আমরা সার্ভ করছি। সেই দুই ধরনের বিজনেস মডেলই বেসিক্যালি আমাদের। এবং আমার তো মনে হয় যে দ্য পোটেনশিয়াল ইজ আনলিমিটেড, না? অ্যাবসলিউটলি, ইয়া। মানে হোয়াট আর দ্য ফিউচার প্ল্যানস, বা এটা দিয়ে আর কি কি করা যেতে পারে? মাছ ধরা? খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন। ডিপ সি ফিশিং, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ডিপ সি ফিশিং করতেও খুব বেশি টেকনোলজিক্যাল ইউজ হয় না। এখানে টেকনোলজি কি ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে সোনার বেসড কোনো ধরনের রিয়েল টাইম ইন্সপেকশন, যে কোন জায়গায় বা অথবা কত ডেপথে কি ধরনের মাছ বেশি পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু ওদের এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি করতে পারে মারাত্মকভাবে, বিকজ এখন অন্ধকারে তীর মারছে। রাইট, দে উড এক্স্যাক্টলি নো যে এত কোঅর্ডিনেটসে গেলে এই জায়গাটার মধ্যে এত হোয়াটএভার এরিয়াতে বেসিক্যালি ভাইয়া যেটা বললো সেটা একটা অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাকোয়াকালচার যে সেক্টরটা, সেখানে মানে ওইখানেও একটা নতুন একটা ইয়া আছে আর কি, সুযোগ আছে। সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আর কি। মানে অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে ফার্ম থেকে যে ইন্স্যুরেন্সটা ক্লেম করবে, কিভাবে ক্লেম করবে? তারা তো ডেটা পাওয়া সম্ভব না, আনলেস না ক্ষতি হয়েছে, কি কি প্রবলেম আছে, যেটার কারণে হচ্ছে তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া হবে। সো আমরা স্কাই হারভেস্ট নামে একটা কোম্পানির সাথে আছে, দুবাই বেস্ট, তাদের সাথে আমরা পার্টনারশিপ করছি। আমরা ওইখানে তাদের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকোয়াকালচারে হচ্ছে আমাদের প্রোডাক্ট লঞ্চ করব, যেখানে আপনার আমরা তাদেরকে হচ্ছে পুরো একটা ডেটা রিপোর্ট রেডি করে দিব। তারপরে তারা সেটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরে তারা হচ্ছে যে তাদের ব্যাংকের সাথে যে পার্টনারশিপ আছে সেই মডেলে তারা গিয়ে ইন্স্যুরেন্সটা ক্লিয়ার করে দিবে, যেটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে হয়ে যাচ্ছে। আর মানুষের যে ইনঅ্যাকুরেসি আছে, যে পানি তুলে ফেলে বা মাছ তুলে চেক করা, সেটাতে যে ক্ষতিটা হতো, সেই ক্ষতিটা প্রায় আপনার 70% পর্যন্ত আমরা কমিয়ে নিয়ে এসেছি অ্যাকোয়াকালচারে। সো এটা আরেকটা পয়েন্ট ছিল আর কি। তো এই বাধা বিপত্তির মধ্যে একটা বাধা তো হতে পারে ডেফিনেটলি ফান্ডিং। Absolutely, yeah. So you guys achieved some from the Shark Tank, Right? I mean, it's so funny. Your name Shark Tank, and you are Dubotech. So hey, the shark is in the Dubotech tank. But how did the EBL loan help you? And what is your recommendation for others who would also, want some sort of funding? সো বেসিক্যালি ইবিএল লোনটা আমাদের হেল্প করছে আমাদের বিজনেসের ক্ষেত্রে। আপনার ডেমনস্ট্রেশন দেখানো ছাড়া আমাদের হচ্ছে একটা পার্টনারশিপ বলেন বা একটা ক্লায়েন্ট বলেন নিয়ে আসা কঠিন। সো আমাদের একটা পার্টনারশিপ যেটা আনডিসক্লোজড, আমরা বলতে পারছি না একটু কনফিডেন্সিয়ালিটির কারণে। সো ওইটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা ডেমনস্ট্রেশন দেখাতে হতো, যেটার কারণে আমাদের কিছু ইকুইপমেন্ট নেসেসারি ছিল। আমাদের এক একটা সেন্সর বা এক একটা ইকুইপমেন্ট প্রায় 25 থেকে 30 লাখ টাকার কাছাকাছি। সো এটা হচ্ছে অ্যাট এ টাইম ফান্ড করা খুব কঠিন। সো আমরা ওইখানে হচ্ছে কিছু ইউনিক
পয়েন্ট রাখছি আমাদের বিজনেস মডেলে যে আমরা ওই টাকাটা হচ্ছে আমাদের পার্টনার যারা আছেন নরওয়েতে বা ইউকেতে তাদের কাছ থেকে যখন আমরা জিনিসটা নিই তখন আমরা ধাপে ধাপে সেটা পে করি বা হচ্ছে আমরা তাদেরকে একটা রেভিনিউয়ের অংশ থেকে আমরা তাদেরকে পে করি। সো ইবিএল এর ওই লোনটা আমাদের একটা বড় মানে অনেক বড় একটা পার্টনারশিপ ক্যাটার করতে আর কি হেল্প করে, যেটার আমাদের প্রায় প্রফিট মার্জিন বলা যায় 78%-এর কাছাকাছি। সো এটা আমাদের জন্য একটা হিউজ মানে সুযোগ ছিল। প্লাস হচ্ছে ইবিএল এর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে স্টার্ট আপ লোন, মানে নর্মাল লোনের সাথে স্টার্ট আপ লোনটা খুব ডিফারেন্ট হয়। সো এই জিনিসটা যেহেতু ডিল করছে ওই টাইমে, সেখানে একটা জিনিস তাদের সাথেও তারাও নতুন কিছু জিনিস আমার সাথে মিলে দেখছে এবং তারা সেটা গ্র্যান্ড করছে। এটার জন্য ইবিএলকে অনেক ধন্যবাদ যে আমাদের অনেক জিনিস আছে যেটা আমাদের হচ্ছে আপনার প্রেডিকশন বা হচ্ছে প্রজেকশন ফোরকাস্ট যেটা আছে সেটা অনুযায়ী হচ্ছে যে আমাদেরকে দিয়েছে, কিন্তু নর্মালি কিন্তু এটা লোনের ক্ষেত্রে হয় না। সো প্লাস হচ্ছে আবার ইন্টারেস্ট রেটও কম। সো আমাদের সব দিক থেকে আর কি ইবিএল লোনটা পারফেক্ট ছিল। You know, the best part about this business is, আমি রিসেন্টলি সিঙ্গাপুরে গিয়েছিলাম একটা লিডারশিপ কনফারেন্সে। তো ওখানে অনেকে অনেক কথার থেকে একটা কথা আমার খুব ভালো লেগেছে। Someone said, throw the ball where there is nobody. হ্যাঁ, অ্যান্ড দেন সেটা বিশ্লেষণ করেছে যে আপনি বাস্কেটবল হোক আর ফুটবল হোক, আপনি হয়তো আপনার দলের লোককেই দিচ্ছেন, বাট ওকে ট্যাকেল দেওয়ার জন্য কিন্তু আরও 2-3 জন আছে। তো এর জন্যই বলা হলো যে থ্রো দ্য বল অর কিক দ্য বল ওয়ার দেয়ার ইজ নো ওয়ান, উইথ দ্য হোপ যে তোমার দলের লোক এসে ওইটা নিবে আর কি। সো দ্যাট ওয়াজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। ওটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবলাম যে থ্রো দ্য বল ওয়ার দেয়ার ইজ নো বডি, এটা কী বললো। হ্যাঁ, তো আই থিঙ্ক ইউ গাইজ হ্যাভ ডান সামথিং লাইক দিস, যে স্টার্টেড ইন অ্যান এরিয়া যেটা খুবই মানে এমটি, তবে মানে অনেক বেশি এটা নিডেড, নেসেসারি। তো আজকে আমাদের এই পডকাস্টটা দেখে যারা ইন্সপায়ার্ড হবে, যারা ইন্টারেস্টেড হবে টু কাম অ্যান্ড জয়েন ইউর টিম, আইদার অ্যাজ এমপ্লয়ি, অ্যাজ আ co-founder, as an investor, whatever capacity, তাহলে তারা কি করতে পারে? আচ্ছা, আমি এটা দুইটা পার্সপেক্টিভে বলবো। একটা হচ্ছে পুরোপুরি আমাদের ওয়াটার নিয়ে কাজ করছে যারা বা করতে ইন্টারেস্টেড যারা। সো ওশান পলিউশন একটা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রবলেম এখন, খুবই ডেঞ্জারাস কন্ডিশন ইন দ্য হোল ওয়ার্ল্ড, বিকজ লাইক এই কন্ডিশন যদি চলতে থাকে, আমি বাইরেও ভাইদেরকে বলছিলাম যে বাই দ্য এন্ড অফ 2050 দেয়ার উইল বি মোর প্লাস্টিক দেন ফিশ। সো মানে ইউ ক্যান ইমাজিন হাউ ডেঞ্জারাস ইট ইজ। সো নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারিও আছে, আই থিঙ্ক আপনারা দেখেছেন নাকি? ইয়েস, হ্যাঁ, আমি নামটা মনে করতে ঠিক পাচ্ছি না, বাট ওই ডকুমেন্টারিতে খুব সুন্দর করে দেখানো হয় যে ওয়াটার ওশান ওয়েস্ট, এবং এই কারণে যে শার্কস আর ডাইং, এবং শার্ক এবং ওয়েলস মারা গেলে যে ওভারঅল গ্লোবাল ইকোসিস্টেমে একটা প্রবলেম হবে, এবং ওভার ফিশিং অফ টুনা, এক্স্যাক্টলি ওটা দেখিয়েছে, অনেকগুলো জিনিস দেখিয়েছে। ইকোসিস্টেমটা একটা মানে মারাত্মক প্রবলেমের মধ্যে আছে। সো আই থিঙ্ক মানে আরও বেশি আমাদের পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টিভেই এটা নিয়ে আরও কাজ করা উচিত। আর টেকনোলজি আমি মনে করি যে আসলে সলভ করতে পারে, বিকজ টেকনোলজি এআই এর স্বর্ণযুগ চলছে এখন, ডিপ টেকের স্টার্ট আপের মানে পুরো ওয়ার্ল্ড ভরে গেছে। তো এরকম রিয়েল লাইফ মানে প্রবলেম নিয়ে যদি কাজ করা যায়, মানে দ্যাট উড বি মানে বেটার ফর ম্যানকাইন্ড। আর হচ্ছে সেকেন্ড পার্সপেক্টিভ, বাংলাদেশে ডিপটেক অথবা মানে ডিপটেক বলতে আমরা কি বুঝি, এআই নিয়ে অথবা রোবোটিক্স অথবা স্পেস নিয়ে যারা কাজ করছে, মানে এটা ডেফিনেটলি বাংলাদেশ থেকে অনেক মানে তরুণ আছে যারা ইন্টারেস্টেড, এবং ইউনিভার্সিটিগুলো এখন প্রচুর রিসার্চে হেল্প করছে, সহযোগিতা করছে, কম্পিটিশনে হেল্প করছে। বাট ওইটাই শেষ হয়ে যায়, মানে ওই কম্পিটিশনগুলো করে অথবা ওই রিসার্চ 3-4 বছর 5 বছর কন্টিনিউ করে এরপরে আবার এই ব্রেনগুলো, এই মাথাগুলো আমাদের দেশ থেকে বাইরে চলে যায়। সো মানে আই থিঙ্ক মানে আমি আমার সবার কাছে এটাই চাওয়া থাকবে, অথবা মানে আমি অনুপ্রাণিত করতে চাই যে নেভার ইউ শুড গিভ আপ, মানে অলওয়েজ কিপ ট্রাইং। ডেফিনেটলি সুযোগ আসবেই, অ্যান্ড এআই এর অথবা রোবোটিক্সের এই স্বর্ণযুগ প্রপারলি ইউজ করে আমাদের দেশকে কীভাবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে আমরা হায়ার করে তুলতে পারি, এটা নিয়ে আমাদের সবারই কাজ করা উচিত নতুন বাংলাদেশে। অ্যাবসলিউটলি। বাট যারা আপনার টিমে জয়েন করতে চায়, আপনাদের সাথে কাজ করতে চায়, ওরা কি ফেসবুক পেজ বা ওয়েবসাইট সামহাও অ্যাপ্লাই করতে পারে, বা প্রোঅ্যাক্টিভলি কি আপনারা সিভি নেবেন নাকি?
হ্যাঁ অ্যাবসলিউটলি, ওয়াই নট। আমাদের টিম বড় হচ্ছে, সো আমরা ইনিশিয়ালি শুধু আমাদের যে রিসার্চ টিমটা ছিল ব্যাকিউ ডুবুরি, ওখান থেকে আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করে তারপরে নিতাম। বাট খুব ফাস্ট আমরা হচ্ছে পুরো বাংলাদেশের যারাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে কাজ করছে বা পড়াশোনা করছে, সো আমরা একটা অ্যাডভান্স ইন্টার্নশিপ প্রোগ্রাম লঞ্চ করবো। অ্যান্ড ওটাতে আমরা বেসিক কিছু আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজকর্ম দিয়ে তারপরে হচ্ছে আমাদের এমপ্লয়ি হোক বা আমাদের সাথে পার্টনারশিপ হোক, definitely I will be happy to. তো একটু ফান করি তো, সিভি মধ্যে কি ক্যারেক্টারদের কি লেখা থাকবে নাকি যে মাস্ট নো হাউ টু সুইম? যেরকম অনেক সময় সেলস টিম হায়ারিং এর সময় লেখা থাকে যে ড্রাইভিং লাইসেন্স বা বাইক চালাতে জানতে হবে, তো আপনাদের এখানে কি সুইমিং জানতেই হবে নাকি? আমাদের এখানে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন সেটা তো আছে, এটা জানলে তো অনেক ভালো হয়, কারণ না হলে যদি হচ্ছে ওয়াটার ফোবিয়া থাকে তাহলে তো সমস্যা। আমার নিজের ওয়াটার ফোবিয়া ছিল, সেটা কাটাই উঠতে পারছি আমি কাজ করার মাধ্যমে। সো এটা তো একটা জিনিস আছে। পাশাপাশি হচ্ছে যে আপনি সিভির কথা বলেন, তখন ওইখান থেকে বিষয়টা আসলো। আমরা রিক্রুটমেন্টে কখনো সিভি মানে প্রিফার করি না, আমরা প্রিফার করি হচ্ছে রিকমেন্ডেশন। লাইক ধরেন হচ্ছে কেউ কোনো জায়গায় হচ্ছে রোবোটিক্সে কাজ করছে বা আমাদের মানে কোনো একটা রিলেটেড জায়গা থেকে আছে, অনেক কিছু, তো সে তার সুপারভাইজার হোক, তার লেকচারার হোক, তার স্টুডেন্ট মেন্টর হোক, তার কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার আমাদেরকে পাঠাবে যে তার মানে যোগ্যতা কি কি। আমরা যোগ্যতার মধ্যে এটা দেখবো না যে লেখা আছে হার্ড ওয়ার্কিং, এক্সিলেন্ট, নট দ্যাট ওয়ে। আমাদের পুরো প্রসেসটাই ডিফারেন্ট। মানে আমরা চাই যে সিজিপিএ তারপরে হচ্ছে মানে গতানুগতিক যে প্রসেস আছে সেটার বাইরে গিয়ে কাজ করতে, যাতে আমাদের মোস্ট ইফিসিয়েন্ট মানুষজন হচ্ছে কাজ করতে পারে, মোস্ট ইফিসিয়েন্ট ডেডিকেটেড মানুষজন কাজ করতে পারে। এটাতে আমাদের সব দিক দিয়ে সুবিধা, আমাদের সুবিধা প্লাস যে কাজ করবে আমাদের সাথে তারও সুবিধা। সেও আসার আগে আমাদেরকে বুঝতে পারলো, আমরা তাদের সাথে বুঝতে পারলাম, কারণ আমাদের কাজগুলো হয় অনেক কনফিডেন্সিয়াল, যেহেতু ডিফেন্সের সাথে কাজ হয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে অনেক মেনটেন করে হচ্ছে করার লাগে, কারণ এছাড়া তো আমরা হচ্ছে সার্ভ করা আমাদের জন্য কঠিন। দ্যাটস হোয়াই দ্য হায়ারিং ইজ ভেরি সেনসিটিভ আমাদের জন্য। তো এই পর্যন্ত আপনাদের এই জার্নিতে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি মনে হয়? কোনো গল্প বা কোনো ঘটনা কি মনে পড়ে নাকি দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি শকিং বা ভেরি ফানি বা ভেরি স্যাডও হতে পারে? আচ্ছা, এটা আমার মাথায় একটাই আসছে। বিজনেস পার্সপেক্টিভে প্রচুর অবস্টেকল ছিল, বাট একটু যেহেতু ফানি বললেন, মানে এটা ফানি প্লাস আমাদের জন্য মানে ওয়ান অফ দ্য মেমোরেবল ইভেন্ট অফ আওয়ার লাইফ। সেটা হচ্ছে 2023 সালে যে কম্পিটিশনের কথা আমরা বলছি। সো যেহেতু আমাদের এই ফাউন্ডিং টিম মেম্বার আমরাই সবাই ওই টিমের সদস্য ছিলাম, সো একটা জাস্ট কাহিনী শেয়ার করতে পারি। সেটা হচ্ছে ওই কম্পিটিশনে অনেকগুলো স্টেজ থাকে, প্রি কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে সেমিফাইনাল, তারপর ফাইনাল। ইটস লাইক আ গেম, রাইট? ইটস লাইক আ আমেরিকান আইডল ধরেন, রাইট, অ্যাবসলিউটলি। সো বিফোর দ্য সেমিফাইনাল রান, সো ওখানে সিস্টেম থাকে কি, মানে আপনার সারাদিন ওরা হচ্ছে মানে অটোনোমাস সিস্টেম টেস্ট করার জন্য, ডেটাসেট নেওয়ার জন্য, মানে পানির নিচে তো অনেক ধরনের টাস্ক থাকে, তো টাস্কগুলোর ডেটাসেট নেওয়া যায়। সো আমরা দিনের ডেটাসেট নেই, রাতে হচ্ছে ওভারনাইট পুল টেস্টিং করতে দেয় সব টিম একসাথে একটা হোটেলের পুলে। সো ওখানে হচ্ছে অন্য সব টিম রাত 2টার দিকে চলে যায়, আমরা মানে মোটামুটি অলমোস্ট সারা রাত ছিলাম। মানে আমাদের নেক্সট ডের 11টা কি 11:30টার দিকে হচ্ছে আমাদের সেমিফাইনাল রান। আমরা তখন মানে 5টা 5:30 এরকম টাইম হবে সকাল, আমরা তখনও ঘুমাতে যাইনি। সো ওই সময় সূর্যোদয় হচ্ছে। সো ওখানে ওই সময় মানে আমরা এক্সটেন্সিভ টেস্ট করছি আমাদের রোবটটা। তো হঠাৎ করে মানে যেটা হওয়ার কথা না, হঠাৎ করে আমি এবং আমার সিনিয়র এক ভাই আছে শান্তনু অর্ক ভাই, সিটিও, কো-ফাউন্ডার অ্যান্ড সিটিও। সো আমরা দুজন হঠাৎ একই সাথে খেয়াল করলাম যে রোবটের ভেতরে আমরা মানে একটা ব্রাইট কিছু একটা আলোর মতো। সো পরে মানে আমার স্বভাবতই আমি একটু ভয় পেয়ে গেলাম যে কোনো প্রবলেম হলো কিনা, রোবটের ভিতরে কি ফায়ার, আগুন এরকম কিছু কিনা। আচ্ছা, তো আমি অর্ক ভাইকে জিজ্ঞেস করলাম, মানে ভাই আপনি কি খেয়াল করছেন? হ্যাঁ আমি খেয়াল করছি, বাট না আরে আগুন ধরবে কেমন, এটা সূর্যের আলোর রিফ্লেকশন হয়। তাই আমি বললাম হ্যাঁ হতে পারে, এটা মানে ওইখানে জায়গাটাও এত সুন্দর আর এরকম হওয়াটা স্বাভাবিক। বাট তারপর আমি বললাম ভাই তারপরে একটু উঠে আমরা দেখি। সো আমরা ওই সময় 5:30 বাজে রোবটটা উঠালাম, খুললাম, ভেতরে ধোয়া আগুনে পুরো সার্কিট আমাদের পুড়ে গেছে। সো এই সার্কিটটা আমাদের আবার রিবিল করতে, মানে নর্মালি রিবিল করতে ইট টেকস মানে অ্যাট লিস্ট 1 ফুল ডে, মানে 10 আওয়ার্স অ্যাট লিস্ট, মানে অনেকগুলার মানে সেন্সিটিভ ওয়ার্ক ওখানে কাজ করে। আমাদের
5-6 ঘন্টা পরে কম্পিটিশন। সাড়ে এগারোটার সময় কম্পিটিশন, 11:30 আমাদের সেমিফাইনাল রান। মাই গড, দ্যাটস সো এক্সাইটিং, ইটস সো ইন্টারেস্টিং। দেন তখন আমাদের ফ্যাকাল্টি মেম্বার খলিলুর রহমান স্যার, উনি আমাদের এখন ডুবোটেকো অ্যাডভাইজার রোলে আছেন এবং ব্র্যাকি ডুবোটেক টিমেরও অ্যাডভাইজার। সো উনি সামহাও মানে কয়েক রাত এরকম টেস্টিং আমরা করেছি। সো সামহাও ওই দিনই উনি বলছিলেন যে আমি আজকে না যাই, আমি একটু রেস্ট নিই আজকে। মানে আবার আমাদের আরেকটা টিম, এই যে ও আর হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের আরেক টিম মেম্বার, ওদের ভিসা হতে ইউএস ভিসা হতে একটু লেট হয়। সো ওরা আমাদের পরে আসে, তো ওই দিন রাতেই ওরা আবার আসে। তো স্যার আবার ওদেরকে ড্রপ করে বাসায় তখন একটু রেস্ট নেয়, আমরা তো পুল টেস্টিং করছি। সো আমাদের প্ল্যান ছিল যে 5টা 5:30 পর্যন্ত করে আমরা তারপরে 2-3 ঘন্টা ঘুমে তারপরে একবারে চলে যাব। ওখান থেকেও একটু ড্রাইভ মোটামুটি আপনার 30-40 মিনিটস লাগে ড্রাইভ করে যেতে কম্পিটিশন গ্রাউন্ডে। সো এটা হওয়ার পর তো আমরা পুরো টিম একদম ভেঙে পড়ে। সো আমি জানি না, আমিও ভেঙে পড়ছিলাম, আমি জানি না কী যেন আমার মনে হলো, জাস্ট রোবট টোবট সব আমরা গাড়িতে ভরে আমি কি যে মোটিভেশন স্পিচ আমি দিলাম সবাইকে, আমি জাস্ট বললাম যে সবাইকে আপনি মোটিভেট করে ফেলছেন। আমি জাস্ট মানে নর্মাল কিছু ওয়ার্ড বললাম যে আমরা পারি, আমাদের পারতে হবে, আমরাই আসলে বাংলাদেশের প্রচুর মানে যত এরকম তারুণ্য উদ্যম সবার আছে সবার জন্য একটা ইন্সপায়ার হতে পারি আমরা, এটাই একটা সুযোগ। হয়তো এবার আমরা ভালো না করলে আর ইউনিভার্সিটি আমাদের আর এই সুযোগটা দিবে না এই কম্পিটিশনে আসা। ওই সময় পুরো টিম মানে আমি জাস্ট দেখলাম যে হলিউডের অনেক সিন থাকে না, যে একটা সিনে আমি জাস্ট স্লো মোশন আমি দেখতেছি, সব স্লো মোশন এবং একটা ইন্সপায়ারিং মিউজিক হচ্ছে পিছনে, হ্যাঁ সবাই একসাথে আসছে, এক্স্যাক্টলি পুরো টিম উইদাউট সেইং এনি ওয়ার্ডস, পুরো টিম কন্টিনিউয়াস কাজ করে পুরোটা শেষ করলো অ্যান্ড উইদিন 2.5 আওয়ার্স। অ্যান্ড এরপরে মানে সকাল যখন হলো হয়তো 9টা 9:30 বাজে স্যার আসলেন। স্যার আসার পর মানে আমাদের জাস্ট একটা থ্রাস্টার ওটার স্ক্রু একটা লাগানো বাকি। স্যার এসে, স্যার তো জানেন আমরা বলবো না যে এই অবস্থা হয়েছিল ভয়ে। স্যারকে বললাম স্যার আমরা টেস্টিংটা এতক্ষণ অনেক টেস্টিং করছি, রোবট খুব ভালো মতো চলছে, আমরা তো একটু বাড়ি খাইছিল এই জন্য এটা একটু খুলছি। আই হোপ স্যার এই পডকাস্টটা দেখছি। সো ওই সেমিফাইনালে আমরা উইদাউট এনি টেস্টিং আমাদের রোবট আমাদের ব্রেন থেকে যে এরকম কোড আসছে আমরা কোড লিখে ছেড়ে দিছি, অ্যান্ড ওই সেমিফাইনালে রাউন্ডে আমরা পার করে গেলাম, ফাইনালে চলে গেলাম। সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। এরপরে মানে আসলে স্যার ওই পুরা এরকম যে অবস্থা হয়েছে এটা উনি জানতেন না, বাট উনি আমাদের কম্পিটিশনের আমাদের রোবট চালা দেখে, অটোনোমাস অ্যাক্টিভিটি দেখে মানে উনি ওই সময় অনেক কেঁদে ফেলছিলেন। অ্যান্ড আমাদের 3জনকে রাইট, উনি 3জনকে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট গিফট দেয়। মানে উনি ওনার যত বেস্ট স্টুডেন্ট আছে সবাইকে একটা নোটে 1000 টাকার নোটে ওনার সাইন করে ওনার কোনো একটা অটোগ্রাফ দিয়ে দেয়, যে ওই টিম মেম্বার নিয়ে ওনার যে ধরনের কথা, যেমন আমাকে লিখেছিলাম জিনিয়াস টিম লিডার এরকম সামথিং লাইক দ্যাট। সো মানে দ্যাট ওয়াজ লাইক অন্যতম একটা অভিজ্ঞতা আমাদের ছিল এক রাতে এবং ওই দিনের সব কিছু। আর মধ্যে ভাই একটা জিনিস বাদ দিছে আর কি, অর্ক ভাইয়া ছিল আমাদের আর কি মানে ড্রাইভার, মানে উনি ড্রাইভ করতেন, হ্যাঁ মানে গাড়ি ড্রাইভ করতেন। সো আমরা সুইমিং পুল থেকে কম্পিটিশন গ্রাউন্ডে গিয়ে রোবটটা ঠিক করছিলাম। তো এই যে যাওয়ার পথে আমাদের ভাইয়া বললো 30 থেকে 40 মিনিট লাগার কথা, সেদিন আমাদের লাগছে 1 ঘন্টা। 20 মিনিট কেন এক্সট্রা লাগছে? কারণ একটা ওই ইউএস এর ওই রাস্তায় একটা রোডেই আমরা হচ্ছে 2-3 বার চক্কর দিছি, এটা আমরা কেউ খেয়াল করিনি। টেনশনে আমরা হচ্ছে চক্কর দিছি, এটা আমরা খেয়াল করিনি। পরে অনেকক্ষণ পর মানে যে মানে ম্যাপ দেখতেছিল, আমি ওকে বললাম যে কিরে আমি তো একটু আগে দেখলাম এখান দিয়ে আমি গেলাম, আবার এখানে কেন আসলাম? বলছে ও এখানে তো 3 বার যাওয়া হয়ে গেছে, ভাই এই দিক ঢুকেন। কত মানে এটা কত একটা ইন্টারেস্টিং গল্প যে মানুষ চেষ্টা করলে কি না পারে, একটা মানে হোল ডে কাজ 2-3 ঘন্টা করে ফেলে যদি মানুষের রাইট মোটিভেশন থাকে। আবার অন্য দিক থেকে যে টেনশনে 2-3 বার চক্কর কেটেও ফেলছে, তাই না? আবার সারও কেন্দ্রে, আই থিঙ্ক ইটস আ ফ্যাসিনেটিং স্টোরি। না এটা একটা তো আল্লাহর রহমত ছিল, আরেকটা ছিল যে আল্লাহ আমাদের ওই বছর প্রত্যেকটা ক্ষেত্রেই একটা না একটা বাধা দিয়ে রাখছিল, যার কারণে আমাদের রোবটটা আমরা কমপক্ষে হলেও 25 থেকে 30 বার খোলা হয়েছে লাগানো হয়েছে। এটাও একটা মানে প্র্যাকটিস ছিল আমাদের, মানে আল্লাহ আগেই আমাদের প্রেডিকশন ছিল যে প্রিপেয়ার করে ফেলছে আমাদের ওই সময়ের জন্য। নিজেদের মোটিভেশন নিজেদের ক্যাপাবিলিটি সেটা ছিলই, কিন্তু প্লাস এটাও একটা ফ্যাক্ট ছিল আর কি। তো এরকম মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং মানে আমাদের এই টিমটার উই নেভার গিভ আপ, মানে এটা আমাদের কাজ উই নেভার গিভ আপ, দ্য শো মাস্ট গো অন, এটা আমরা বিশ্বাস করি।
No, and I have all the love and respect for you guys. By the way, মানুষের ছেলেপেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার বা আর্মি, পুলিশ, ডিফেন্স, হ্যাঁ, এমন একটা জব করে বা ব্যবসা করে যেটা অন্যরা বোঝে। রাইট। এখন আপনারা আপনাদের বাবা মাদেরকে, আত্মীয় স্বজনদেরকে এবং ভালোবাসার মানুষদেরকে কিভাবে বুঝিয়েছেন যে আসলে আপনারা কি করেন, এবং এটা নিয়ে কোনো এনি ইন্টারেস্টিং ইনসিডেন্টস? ইন্টারেস্টিং অ্যাজ ইন মানে আমার ক্ষেত্রে মনে হয় না ইন্টারেস্টিং খুব কিছু আছে। মানে আমাদের টিমের অন্যান্য মেম্বারদের অনেক ইন্টারেস্টিং ইভেন্ট আছে। মানে আমাদের কি বলবো, অনেক ছেলে কি করে, মানে এটার উত্তর কি? মানে আমার বাবা মা যথেষ্ট সাপোর্টিভ, এই বিষয়ে সাপোর্টিভ ছিল। অ্যান্ড শুরুর দিকে মানে স্টার্ট আপ নিয়ে বোঝাতে একটু কষ্ট হয়েছিল, বাট মানে ওনারা এটা বিশ্বাস করেন যে মানে ভুল কিছু করবেন। আর এই আমাদের এই টিমের হচ্ছে বাসার সবাই এটা জানে যে এরা যদি একটা জিনিস করে, এটা যতই বাধা দেওয়া হোক, আটকানো হোক, শুনবে না, এটা করবেই। তো এই জন্য হচ্ছে সাপোর্টিভ ক্যারেক্টার হওয়ার ছাড়া হচ্ছে অপশনও নাই আর কি। আর আমাদের একটা আলাদা ক্যাপাবিলিটি যদি বলেন বা স্কিল বলেন, সেটা হচ্ছে আমরা বুঝাইতে পারি আর কি, যে নর্মাল ওয়েতে কি মানে কনভিন্স করাতে পারি। আমি নিজেও দেখছি এটা, যে মোস্ট ইঞ্জিনিয়ার যেমন বলে না যে ইঞ্জিনিয়ার্স ডোন্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস, অ্যাবসলিউট মিথ্যা কথা। বিকজ লুকিং অ্যাট ইউ গাইজ আই সি ইটস ভেরি গুড, একদম ক্রিস্টাল ক্লিয়ার গোছানো কমিউনিকেশন স্কিলস। না, এটা হচ্ছে যে আই এগ্রি উইথ ইউ, এটা হচ্ছে মানে ওই ইরোর থেকে আসে আর কি। মানে আমাদের কোন একটা পার্টে হচ্ছে যে আমাদেরকে ইরোরটা দিছিল, তখন আমাদেরকে মানে যেহেতু আমরা মনে করি যে দ্য শো মাস্ট গো অন, আমাদের শিখতে হবে, কিছু করার নাই। সো নিজেদের জড়তা কাটিয়ে উঠাটা হচ্ছে আমাদের কাছে একটা প্রায়োরিটি ছিল। এবং এর জন্যই ব্রোস, বুঝছেন, আমি অলওয়েজ আমার ট্রেনিং বা বিভিন্ন প্রোগ্রামে বলি যে ট্যালেন্ট ইজ অলওয়েজ ওভার রেটেড। হ্যাঁ, এবং মানুষের চেষ্টাটাকে আন্ডার রেট করে, যেখানে কিনা চেষ্টাটাই সব। কারণ আমরা কিন্তু সবাই ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করি না, ট্যালেন্টটাকে নার্চার করতে হয়, শার্পেন করতে হয়। তো মানে 90% অফ ইউর লাইফ সাকসেস উইল ডিপেন্ড অন ইউর মানে অন পারসিভিয়ারেন্স, লেগে থাকার প্রবণতা, চেষ্টা করা, ভুল থেকে শেখা, গিভ আপ না করা, যেগুলো আপনারা বলছেন। এই যে নিজে নিজে শেখা, যে আমি কমিউনিকেশন স্কিল অত ভালো ছিল না, বাট আমি নিজে নিজে ইমপ্রুভ করছি, বিকজ আমার তো এখনকে পিচ করতে হচ্ছে। এটা আমাদের করা লাগবে। মানে এটাই হচ্ছে আমাদের ডুবোটেক শুরুর ঘটনাতে শার্ক ট্যাঙ্ক পর্যন্ত যাওয়া, যে মধ্যে যে বিষয়টা ছিল, ওইখানে একটা বিষয় ছিল যে আমরা হচ্ছে এডটেকের কারো কাছে গেলাম, তার কাছে কিছু সাজেশন চাইলাম যে বিজনেস মডেল কেমন হওয়া উচিত। সে একটা সাজেশন দিল, কিন্তু সে তো তার ব্যবসা বা তার সাজেশন থেকে করছে। আমরা আরেকজনের কাছে গেলাম, সে একটা সাজেশন দিল, মানে কোনো সাজেশন হচ্ছে আমাদের সাথে অ্যালাইন করে না। তো ওইখানেও তখন হচ্ছে মনে হলো যে এখন আবার ওনাদের কাছে আসলে গিয়ে আমাদের লাভ নাই, আমাদের আসলে বাইরের গ্লোবালি মানে জিজ্ঞেস করা উচিত। সো আমাদের যে রোবোনেশন বা যে অর্গানাইজেশনটা আছে, যেটা রোবোসাব মানে কম্পিটিশনটা লঞ্চ করে, তাদের সাথে কমিউনিকেট করলাম যে ভাই আমরা এরকম শুরু করতে চাইছি, আমাদেরকে কিছু একটা মানে গো থ্রু করান। ওরা একটা সাজেশন দিল। এখন ওরা যে সাজেশন দিল ওইটা আবার বাংলাদেশে কাজ করে না, এখানে সিস্টেমেটিক ব্যাপার, তারপর হচ্ছে মানুষ হ্যান্ডেলিং এর ব্যাপার, সব কিছুই ডিফারেন্ট। আমরা যে একটা ইকুইপমেন্ট নিয়ে আসবো, সেটার এইচএস কোড নাই। আমাকে হচ্ছে এনবিআর কাছে বুঝাইতে হচ্ছে যে ভাই এটা হচ্ছে এরকম জিনিস, আপনি এটা অ্যাড করেন। ওরা গুগলে একটা সার্চ দেয়, সার্চ দিয়ে আমাদের একটা কোটেশনও নাই, মানে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটার মানে প্রাইসিংটা দেওয়া নাই গুগলে। তখন মনের ইচ্ছাতে তারা একটা কোটেশন বসায় হচ্ছে যে একটা ভ্যাট ট্যাক্স দেয়, তখন আমাদেরকে দেওয়া লাগে। কেবলের একটা ভ্যাট ট্যাক্স বসায়, গোল দেখে মনে হলো একটা জিপিএস এর একটা ভ্যাট ট্যাক্স বসায়, এভাবে ভ্যাট ট্যাক্স বসায়। তখন তাদেরকে বোঝাতে হয় যে এইচএস কোডটা এক্সিস্ট করে, আপনাদের এখানে কখনো ইউজ হয়নি, তাই আপনাদের ডাটাবেজে নাই। হ্যাঁ, সো এটা আপনি দেখেন, আপনি বইটা বাইর করেন, বইটা বাইর করলেই তো আপনি দেখতে পাবেন। সো এইভাবে বোঝানো লাগে। তো এটা আমি একটা ঘটনা বললাম, এরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে হচ্ছে তাদেরকে বোঝানো লাগে পুরো জিনিসটা। তো এই যে কমিউনিকেশন স্কিলের কথা বললেন না, কনভিন্সিং স্কিলের কথা বললেন না, তো ওই জায়গাতে আমাদেরকে ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ারকে বোঝাতে হয় একরকম, ফিনান্সিয়াল মানুষকে বোঝাতে হয় একরকম, আবার হচ্ছে এই যে যারা লয়ের বা লিগালের মানুষ তাদেরকে বোঝাতে হয় এক রকম, এভাবে ডিফারেন্ট সেক্টরের মানুষকে বোঝাতে হয় একরকম। তার মানে বাবা মা বা ভালোবাসার মানুষদেরকে বোঝানোটা সবচেয়ে ইজি ওই তুলনায়, বিকজ এখন এইচএস কোড নাই, এটা বোঝানো যে কত প্যারা হইতে পারে ভার্সেস বাবা মাকে বোঝানো। এবং আপনারা সবাই, আমি যেটা থেকে পাচ্ছি কথাবার্তা শুনে, যে ইউ আর অল গুড স্টুডেন্টস অ্যান্ড ভেরি গুড রেজাল্ট করেছেন, ভালো ছেলে পেলে। সো দেখা যায় যে বাবা মা থাকে না যে একটা বিশ্বাস যে না আমার ছেলে মেয়েগুলা যাই করবে ভালোই করবে, আমি বুঝি না কি করছি, বাট যাই করবে হয়তো ভালোই করবে। না, কুডোস টু ইউ। অ্যান্ড আপনারা যখন মানুষ নিয়ে কথা বলছিলেন, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে
যে দেখা যায় যে অলওয়েজ একজন ফাউন্ডার খুব ভালো করে বা কো ফাউন্ডার আমি দেখি ম্যাক্সিমাম যে 2 জন, হ্যাঁ আপনারা 5 জন, তো ফাউন্ডারদের মধ্যে কি মাঝে মাঝে একটু রেসেলমেনিয়া হয়ে যায় নাকি It's like নাকি না like ফ্যামিলির মধ্যে Family, যেরকম great. মানে উই অল আর দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি, বিকজ আপনি এর আগের কোশ্চেনের একটা ব্যাপার চলে আসে জি, যে আমাদের ফ্যামিলি বা আমাদের Loved ones, লাভড ওয়ান্স অথবা হচ্ছে আমাদের আশেপাশের লোকজন, মানে সবাই আমাদের উপর বিশ্বাস রাখার আরেকটা কারণ হচ্ছে আমরা সবাই এক, আমরা Okay, very good, very ফাউন্ডিং টিমটা আবার পার্ট অফ দ্য ফ্যামিলি, সো সবাই এই বিশ্বাসটাও রাখে যে আমরা একসাথে সবাই ভুল করতে পারবো না। সো এটাও একটা বিষয়। আর প্রবলেম হোক বা ঝগড়াঝাটি এগুলো সব জায়গায় থাকে, ফ্যামিলির ভিতরে যেরকম থাকে আমাদের মধ্যে ওরকমই ওরকম হয়, হ্যাঁ। হয়, বাট আমরা যখন দুজনের মধ্যে কোনো এরকম হচ্ছে আরেকজন থার্ড পার্সন, এটা আই থিঙ্ক ইটস বেটার আরও দুইজনের থেকে, মানে দুইজন কো ফাউন্ডার থাকা অথবা একজন কো ফাউন্ডার থাকা, এটা আমরা আরও আমার মনে করি বেটার, বিকজ একজন থাকলে তো ওর চেক করার বা ভেরিফাই করার কোনো লোক নাই, দুইজন থাকলে দুইজনের মধ্যে ক্ল্যাশ লাগলে আর ঠিক করার লোক নাই, সো আমরা মাল্টিপল, সো আই থিঙ্ক মানে এটা আরও বেটার কাজ করে আমাদের ক্ষেত্রে। মানে সবাই একসাথে হচ্ছে কখনো কোলাপস করে না, যদি কোলাপস করে তাহলে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে হচ্ছে আমরা ব্যাক করি আর কি। তো এটা আমাদের জন্য মানে প্লাস পয়েন্ট। ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক আজকে জায়গায় পানি বা ধরেন অ্যাকোয়াকালচার বা ওয়াটার রিলেটেড কাজ করে, নেভি বা হোয়াট এভার, হ্যাঁ, এবং যারাই ইঞ্জিনিয়ার এবং যারা আপনাদের ইউনিভার্সিটি অ্যালুমনাই, শার্ক ট্যাঙ্ক দেখে যারা আপনাদের ফ্যান, আজকে আমাদের ইবিএল পডকাস্ট দেখে নতুনভাবে আপনাদেরকে আরও অনেকেই চিনবে যারা হয়তো শার্ক ট্যাঙ্কে দেখেনি, বিকজ দিস উড বি ডিফারেন্ট চ্যানেল। এদের মধ্যে অনেকেই আপনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবে, দে আর ইয়াং ইঞ্জিনিয়ার্স, তাই না, এবং দে ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স। আপনাদের মতন সাহস করে খুব আদার পাথে ওরাও আসতে চাবে। সো হোয়াটস ইউর অ্যাডভাইস টু ইয়াং পিপল, ইউথ এবং ইয়াং ইঞ্জিনিয়ার্স উইথ বিগ ড্রিমস অ্যান্ড বিগ আইডিয়াস? বল, আই থিঙ্ক আমি অলরেডি মানে আমার কথা বলে দিয়েছিলাম। এখানে আমার অ্যাডভাইস যেটা আমি শুরুতেও বললাম যে আমরা যেটা বিশ্বাস করি যে দ্য শো মাস্ট গো অন, এই জিনিস যদি কেউ বিশ্বাস করে তাহলে তার অবশ্যই এখানে আসা উচিত বা এই জায়গায় কাজ করা উচিত। কারণ আমরা করবো না তো মানে কে করবে? আমরা হচ্ছে আমার যে আরেক কো-ফাউন্ডার আছে অর্ক ভাইয়ের সাথে একদিন কথা হচ্ছিল যে আমাদের বাবাদের জেনারেশন বা তাদের আগের জেনারেশন তারা কিন্তু যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী কাজগুলো নিয়ে আগাই গেছে, কিন্তু ওই তুলনায় কিন্তু আমরা দেশের সার্ভ করার মতো কোনো কিছু করে উঠতে পারিনি। তো আমাদের এই জেনারেশন যদি হচ্ছে সবাই বাইরেই চলে যায় যে না দেশের সিস্টেমেটিক ভালো লাগছে না, দেশে আমরা এটা করে সার্ভাইভ করতে পারছি না, আমি বাইরে চলে যাই, ইজি ওয়ে আউট হয়ে যায়। তো আমাদেরকে করা লাগবে, কিন্তু করার জন্য ওই মেন্টালিটি থাকা লাগবে যে দ্য শো মাস্ট গো অন, তুমি এটা বিশ্বাস করো, লেগে থাকো, ইনশাল্লাহ সাকসেস আসবে। থ্যাংক ইউ। এনি লাস্ট ওয়ার্ডস ফ্রম ইউর এন্ড? থ্যাঙ্কস টু ইউ অবশ্যই অলসো এগেইন। আর হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন, যারাই দেখলেন আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সকল তারুণ্য আর ইয়ুথ যেই মেম্বার আমাদের দেশে আছে সবার কাছে একটা আহ্বান যে আমাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করেন এবং মানে নিজেরাও এরকম ফিল্ডে ডিফারেন্ট ফিল্ডে এক্সপ্লোর করার চেষ্টা করেন, তাতে আমাদের দেশ আমরা আরও অনেক বেশি এগিয়ে যেতে পারবো। Thank you so much. Ladies and gentlemen, you were watching EBL Presents The Startup Canvas. এবং যেটা আমি প্রথমে বলছিলাম, আই এম সো লাকি টু মিট ওয়ান্ডারফুল ব্রিলিয়েন্ট পিপল লাইক দিস টু গাইজ সিটিং হিয়ার। দে হ্যাভ দ্য কারেজ to go the other path, to choose something non-conventional, এবং আপনারা যারা দেখছেন এবং যারা এক ধরনের ইন্সপিরেশন খুঁজছিলেন to chase your dreams, to take the leap of faith, I think এই স্টার্টআপটা দেখে আমরা এই ধরনের একটা সাহস পেতে পারি। এবং তারা বারবার একটা কথা বলছে, the show must go on. তো ইফ ইউর শো কিপস অন গোয়িং, ইউ উইল অলসো বি কিপ অন গোয়িং। এবং সামনে যদি কোনো বাধা বিপত্তি আছে আপনাদের জন্য EBL তো আছেই। This is me, Ghulam Samdani Don, signing off today. Thank you. Goodbye.